রাত গভীর হলেই রোজের চোখে নেমে আসে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। ঘুটঘুটে অন্ধকারে কালো পোশাকে ঢাকা সবুজ চোখের এক রহস্যময় ছায়া তাকে খুন করতে তাড়া করে বেড়াচ্ছে। স্বপ্ন ভাঙলেও সেই ভয় যেন থেকে যায়, কারণ সেই সবুজ দৃষ্টি, সেই ভয়ানক উপস্থিতিকে মনে হয় বাস্তবের চেয়েও বেশি সত্য। ঠিক তখনই রোজের বাড়িতে থাকতে আসে জেরি নামের এক অচেনা মানুষ, যার চোখ হুবহু সেই স্বপ্নের মতোই সবুজ। এটা কি নিতান্তই কাকতালীয় নাকি পরিকল্পিত? রোজের অস্বাভাবিক আচরণে তার বাবা আর মাও তাকে বিশ্বাস করতে চায় না। সবাই ভাবে সে হয়তো বিভ্রমে আটকে গেছে, কিন্তু রোজ জানে কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। রোজের স্বপ্ন আর বাস্তবের সীমারেখা মুছে যায় ধীরে ধীরে, আর রোজের স্বাভাবিক জীবন পরিণত হয় এক জটিল গোলক ধাঁধায়। জেরি কি সত্যিই তাকে মারতে চায়, নাকি রোজ নিজের মনেই তৈরি করেছে এক ভয়ানক আতঙ্ক? রোজ যখন পৌঁছে যায় এই ভয়ানক রহস্যের শেষ সীমানায়, এমন এক চমক তার সামনে দাঁড়ায় যা তার পুরো জীবনটাকেই যেন থমকে দেয়। এমনই ভয়ঙ্কর সব টুইস্ট, শ্বাসরুদ্ধকর সাসপেন্স, রহস্য আর সাইকোলজিক্যাল রিভেঞ্জ থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ সিক্রেট স্টোরিজ রোজলিন। শেষের ধাক্কার জন্য আপনি প্রস্তুত তো? গভীর রাত, আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। রোজ তখন গভীর ঘুমে মগ্ন। রোজ ভ্যালির সামনে কালো পোশাকে মোড়া একটা ছেলেকে দেখা যায়। বিদ্যুতের ঝলকানিতে দেখা যায় ছেলেটা আচমকাই গেট টপকে বাড়ির ভেতরে চলে এসেছে। রোজের ঘুম ভেঙে যেতেই লক্ষ্য করে দেয়ালে কার যেন মাথার ছায়া। গভীর রাতে এমন কিছু দেখে ভয় লাগাটা তো স্বাভাবিক, তাই রোজ ধীরে ধীরে সেই ছায়ার কাছে এসে ভালো করে পরখ করে দেখতেই বুঝে যায় সেটা আসলে তার আলনার ছায়া। রোজ নিশ্চিন্ত হয়ে সরে যেতেই দেখা যায় সেই লোকের ছায়া দৌড়ে চলে গেল। রোজ এসব অবশ্য দেখে না, তাই নিশ্চিন্তে বেড সাইড থেকে একটা বই নিয়ে সেলফে রেখে কাচের দরজা বন্ধ করতেই দেখে তার পেছনে কালো হুডি পরা একজন দাঁড়ানো। প্রচন্ড ঘাবড়ে পেছনে তাকাতেই সেই লোকটা আচমকাই তার উপরে চাকু দিয়ে হামলা করে। রোজ কোনো রকমে নিজেকে বাঁচিয়ে দৌড়ে বাবা মায়ের রুমে এসে ঘুমন্ত বাবা মাকে চিৎকার করে রেখে বলে সে ঘরের মধ্যে কাউকে দেখেছে। রোজ তার মা শোভার পিছনে লুকিয়ে পড়লে বাবা জন দৌড়ে চেক করতে যায়। ড্রয়িং রুম থেকে বাবার চাপা আর্তনাদ শুনে মা রোজকে ঘরে থাকতে বলে, নিজেই এবার চেক করতে বের হয়। কিছুক্ষণ পরেই মায়ের আত্মচিৎকার শোনা যায়। রোজ ভয়ে ভয়ে সিঁড়ি ঘরের দিকে এগোতেই হঠাৎ তার পা পানির মতো কিছু একটার উপরে পড়ে। জিনিসটা আসলে কি সেটা ভালো করে দেখতে গেলেই দেখে গলগলিয়ে রক্ত পড়ছে। সিঁড়িতে মায়ের রক্তাক্ত লাশ পড়ে আছে। পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে রোজ সেদিকে তাকাতেই দেখে কালো মুখোশে ঢাকা একটা লোক। এই অন্ধকারেও লোকটার সবুজ চোখ স্পষ্ট দেখা যাচ্ছে। রহস্যময় লোকটা রক্তমাখা চাকু দিয়ে রোজের দিকে তেড়ে আসতেই রোজ ভয়ে জোরে একটা চিৎকার দেয়। সকাল হতেই রোজ তার বাবা মা আর ছোট ভাই অ্যারনের সাথে গাড়িতে করে এক জন্মদিনের অনুষ্ঠানে আসে। সবাই পার্টিতে আনন্দ করলেও রোজ একদম চুপচাপ একটা কোনায় তার বিড়ালকে নিয়ে বসে আছে। মা দূর থেকে এটা দেখছে দেখে মায়ের বান্ধবী কবিতা এসে বলে, রোজ সবসময় এমন চুপচাপ থাকে কেন? মা বলে, আসলে অ্যালেনের সাথে যে দুর্ঘটনা হয়েছিল সেটার পর থেকেই রোজ এমন হয়ে গেছে। এ তো অবশ্য ওরও দোষ নেই, আমি নিজেই তো পুরো একটা বছর ট্রমায় ছিলাম। অনেক কাউন্সিলিং আর চিকিৎসার পর অ্যালেনের জন্ম হয়। আমি কিছুটা স্বাভাবিক হয়ে গেলেও রোজ এখনো অমনই আছে। ওর কোনো বান্ধবীর সাথেও মনে হয় তার মনের কথা শেয়ার করে না। রোজ রাতে ক্রাইম নোভেল পড়ে ঘুমায় আর সকালে দুঃস্বপ্ন দেখে লাফিয়ে ওঠে। এরপর সারাদিন এমন মন মরা হয়ে থাকে। এভাবেই চলছে ওর জীবন। অবাক করা বিষয় হলো সে নাকি একই স্বপ্ন রোজ দেখে। কবিতা কিছু বলতেই যাবে তখনই নিচ থেকে একজন তাকে ডেকে বলে জেরি এসেছে। কবিতা যেতে গিয়েও আবার ফিরে এসে শোভাকে বলে, আমার একটা সাহায্য লাগবে। কথাটা শুনে শোভা কেমন যেন চিন্তায় পড়ে যায়। জন্মদিনের পার্টি শেষে সবাই আবারও রোজ ভ্যালিতে ফিরে আসে। রোজ মন মরা হয়ে উপরে তার রুমে আসতে গিয়েও পাশের রুমটা দেখে কেমন যেন মন মরা হয়ে যায়। বাবা তার নার্সারি আর ফার্মের কাজে ব্যস্ত হয়ে যায় আর মা ঘরের কাজে ব্যস্ত, কিন্তু রোজের কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। বেশ সাহস নিয়ে তার মৃত ভাই অ্যালেনের রুমে এসে তার রেখে যাওয়া ভায়োলিন আর মেডেলগুলো দেখে কান্না করে দেয়। নিজেকে কিছুটা শান্ত করে বুক সেলফ থেকে বই নিতে গেলেই সেখানে একটা খবরের কাগজ পড়ে যায়। দেখা যায় সেখানে লেখা, বোনকে পানি থেকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে ভাই মারা গেছে। তার মানে রোজকে বাঁচাতে
বাঁচাতে গিয়েই অ্যালেন মারা গিয়েছিল। এই অপরাধ বোধটাই হয়তো রোজকে এমন বানিয়ে দিয়েছে। রোজ একদিন দেখে মা অ্যালেনের ছবি বুকে চেপে দাঁড়িয়ে আছে। এ বাসার সবকিছুর মধ্যে অ্যালেনের শোক আছে, কিন্তু সবাই যার যার মতো কাজে ব্যস্ত থাকলেও রোজ একাই সেই দুঃখের ভার নিয়ে রোজ রাতে ঘুমাতে যায়। সকালে রোজ বাগানে তার বিড়াল নিয়ে দাঁড়িয়েছিল। বাবা ফার্মের লোকদের সাথে কথা বলায় ব্যস্ত। বাবা সেখান থেকে সবাইকে নিয়ে চলে গেলেই হঠাৎ কে যেন গাছের আড়াল থেকে সরে যায়। কারোর উপস্থিতি টের পেয়ে কিটি হঠাৎ রোজের হাতে খামচি দিয়ে দৌড় দেয়। রোজ কিটির পেছনে ছুটতে ছুটতে বনের বেশ ভেতরে চলে আসে। আশপাশটা বেশ শান্ত। দমকা বাতাসে হঠাৎই কিটিকে ছুটে বনের আরো গভীর দিকে যেতে দেখা যায়। রোজ আর এগোনোর সাহস করতে পারে না। তার মনে হয় গাছের আড়াল থেকে কে যেন তাকে দেখছে। তখনই কিটির চিৎকার শোনা যায়। আচমকা সেই কালো হুডি পরা লোকটা গাছের আড়াল থেকে বের হয়ে আসতেই রোজ ভয়ে কাঁপতে কাঁপতে দৌড় দিতে যায়, কিন্তু সেই লোকটা আচমকা পেছনে এসে দাঁড়াতেই সে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। লোকটা তার সবুজ ভয়ানক চোখ দিয়ে তাকাতেই দেখা যায় তার মুখোশের কিছু জায়গা পুড়ে গেছে। লোকটা কিটিকে রোজের দিকে এগিয়ে দিতেই রোজ হাঁপাতে হাঁপাতে ঘুম থেকে লাফিয়ে ওঠে। তার মানে এটা রোজের দুঃস্বপ্ন ছিল। দেখা যায় রোজ যে গল্পের বইটা পড়ছিল তার কাভারে সবুজ চোখের ছায়া ছবি। তাহলে কি রোজ এই গল্প পড়ার কারণেই ওই লোকটাকে স্বপ্নে দেখেছে? রোজ এবার বেশ চিন্তায় পড়ে যায়। বাবার কাছে এসে কথাটা শেয়ার করতে গেলেই দেখে বাবা নিউজ পেপারে ব্যস্ত আর মা ছোট ভাই অ্যারেনকে নিয়ে ব্যস্ত। তাই বিরক্ত হয়ে রুমে চলে আসে। কিছুক্ষণ পর মা এসে রোজকে বলে, তোমার বয়স 17 হয়ে গেল আর তুমি এখনো দুঃস্বপ্ন দেখে ভয় পাও? তাহলে কি হবে? তোমার ফ্রেন্ড অদিতি আমাকে কল দিয়েছিল, আজ নাকি ওরা সবাই দেখা করবে। রোজ বিরক্ত হয়ে উঠে চলে যায়। কিছুক্ষণ পর অদিতির বাসায় আসলে অদিতি ফোনে রোজের এমন অদ্ভুত স্বপ্নের বিষয়ে সার্চ করে বলে, আসলে স্বপ্নে আমরা যা দেখি সেটা আসলে আমাদের মনের ভেতরে লুকানো কোনো কথা বা ভয়ঙ্কর স্মৃতির প্রতিফলন হতে পারে। রোজ কিছু একটা ভেবে বলে, আমার এমন কোনো ভয়ানক স্মৃতি নেই, তবে অ্যালেনের কষ্টের স্মৃতি আছে। অদিতি বলে, আমার নানি বলতো ভোরে দেখার স্বপ্ন নাকি সত্যি হয়। রোজ এবার আরো ভয় পেয়ে যায়। রাতে অ্যালেনের ভেসে ওঠা লাশের কথা মনে করে আর কিছুতেই তার ঘুম আসতে চায় না। সকালে মা রোজকে সাথে নিয়ে অ্যারেনকে ডক্টর দেখাতে আসে। অ্যারেন হঠাৎ কান্না শুরু করলে মা অ্যারেনকে নিয়ে হাঁটতে হাঁটতে ওয়াশরুমের দিকে যায়। ভিতর থেকে নার্স তাদেরকে ডাকতে থাকে। মাকে আশেপাশে না দেখে রোজ কেমন যেন ঘাবড়ে যায়। তখনই মাকে আসতে দেখে রোজ স্বস্তির নিঃশ্বাস নিতেই যাবে, তখনই তার চোখ পড়ে মায়ের পিছন থেকে একটা লোক হেঁটে যাচ্ছে। লোকটা রোজের দিকে তাকাতেই দেখা যায় এই লোক রোজের স্বপ্নে দেখা সেই রহস্যময় লোকটার মতো। রোজের সারা শরীর একদম ঠান্ডা হয়ে যায়। অ্যারেনকে ডক্টর দেখিয়ে ফেরার সময় রোজ তখনও সেই চিন্তায় মগ্ন থাকে। বাবার ফার্মে নতুন গরু আসলে বাবা তার অফিসের আলমারি থেকে টাকা বের করে দেয়। ফার্মের ওয়ার্কার ভেলু আর জনসন তখন সেই গরু নামিয়ে ফার্মে নিয়ে যায়। রাতে বাবা মা প্রার্থনায় বসলে রোজও সেখানে আসে, কিন্তু মাকে পাত্তা না দিয়ে বাবার পাশে গিয়ে বসে, যেন মার সাথে তার কোনো শত্রুতা চলছে। তখনই মায়ের ফোনে অদিতি কল দিলে মা হাসি মুখে ফোনটা রোজকে এগিয়ে দেয়, কিন্তু মায়ের প্রতি বিরক্ত হয়ে সে আরেক দিকে তাকিয়ে থাকে। পরের দিন রোজকে অদিতি তার এক সাইকিয়াট্রিস্ট আঙ্কেলের সাথে দেখা করাতে নিয়ে যায়। পথে রোজ বলে, তোমার ভাগ্য কত ভালো, তোমার বাবা মা তোমাকে সব রকমের সুবিধা দিয়েছে। আমার বাবা মা তো একটা ফোনও আমাকে দেয় না, এই বয়সে একটা ছোট ভাই দিয়েছে, কিন্তু আমি কেন যেন অ্যালেনের স্মৃতি আর তার মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে হওয়ার কারণে অ্যালেনের প্রতি সেই ভালোবাসাটা অনুভব করতে পারি না। অদিতি বিরক্ত হয়ে বলে, অ্যালেন মারা গেছে 3 বছর হয়ে গেছে, তুমি এখনো ওখানেই আটকে আছো। আর কতবার বললে তুমি মেনে নিবে যে অ্যালেনের মৃত্যুতে তোমার কোনো দোষ নেই। কথায় কথায় তারা পৌঁছে যায় অদিতির আঙ্কেল সাইকিয়াট্রিস্ট রাজীবের বাসায়। অদিতি রোজকে বলে, আমি আঙ্কেলকে তোমার বিষয়ে সব বলে দিয়েছি, তুমি নিশ্চিন্তে আঙ্কেলকে সব শেয়ার করতে পারো। শোভা তখন চার্চে ফাদারের সাথে দেখা করতে এসেছে। হঠাৎ এক মহিলার সাথে ধাক্কা লাগতেই লক্ষ্য করে মহিলাটা কান্না করছে। শোভা ফাদারকে মহিলাটার বিষয়ে জিজ্ঞেস করলে ফাদার জানায় ওর নাম মেরি, এখানে আগে নান হিসাবে কাজ করত। ওকে দেখেই বুঝে গিয়েছিলাম ওর দ্বারা নান হওয়া সম্ভব না, কারণ ও এক লোকের প্রেমে পড়েছিল। তাই আমি মেরিকে চলে যেতে বলি। পরে মেরি সেই লোককে বিয়ে করে, তাদের একটা বাচ্চাও হয়, কিন্তু সেই লোক মেরিকে রেখে চলে গেছে। তাই মেরি আমার কাছে কাজ খুঁজতে এসেছিল, আমি ভাবছি ওকে কোনো সুপার শপে কাজ দিয়ে দিব। শোভা ফাদারকে বলে, আমি আসলে আমার মেয়ের জন্য সাহায্য চাইতে এসেছি। এদিকে রোজ তার সেই ভয়ানক স্বপ্ন সম্পর্কে বললে রাজীব জিজ্ঞেস করে, তুমি কি বাস্তবেই এমন কাউকে দেখেছো? রোজ বলে, না, তবে আমার মনে হয়
ওই লোকটা শুধু আমার স্বপ্নে না বরং বাস্তবেও আমার পিছু করছে। আমার ভালো করে মনে নেই, তবে একবার ফ্যামিলি ট্যুরে দেখেছি, এরপর হাসপাতালে, একবার মুভি থিয়েটারে, আর একবার আমার বাসায়। রাজীব অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার কি সত্যিই মনে হয় তুমি আসল জীবন আর স্বপ্নের জীবনে পার্থক্য করতে পারো? রোজ এবার নিজেই গভীর ভাবনায় পড়ে যায়। এদিকে ফাদার সব শুনে বলে, আমি রোজকে বহুদিন চার্চে আসতে দেখি না। আচ্ছা, তুমি কি তোমার মেয়েকে পর্যাপ্ত সময় দিচ্ছ? মা ভেবে দেখে ফাদার তো ঠিকই বলেছে। রাজীব তখন রোজকে বলে, তোমার নজরে তোমার বাবা মা তোমাকে সময় দিচ্ছে না, কিন্তু আমার নজরে তাদের একটা ফার্ম আছে, ছোট বাচ্চা আছে, সবকিছু তাদেরকেই দেখাশোনা করতে হয়। তাই তোমার উচিত বাবা মায়ের সাথে বেশি বেশি কথা বলা, অ্যানের সাথে মেশার চেষ্টা করা, নিজের ভয়কে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে জয় করার চেষ্টা করা। আর যখনই তোমার দম বন্ধ হয় এমন অনুভূতি হবে, তখন আমার শেখানো শ্বাস ব্যায়াম করবে। এদিকে ফাদারও মাকে বলে তার উচিত রোজকে সময় দেওয়া। মা ফাদারকে রিকোয়েস্ট করে যে সে যেন একবার বাসায় এসে রোজের সাথে কথা বলে। রোজ আজ প্রথমবারের মতো হাসি মুখে সাইকেল চালিয়ে নিজের সব ভয়কে ভুলে বাসায় ফিরেই অ্যারেনকে কোলে নিয়ে আদর করে। মাও আজ রোজের পছন্দের খাবার রান্না করেছে। রোজকে এতটা হাসি খুশি দেখে বাবা মাও অনেক খুশি। বাবা হঠাৎ রোজকে ডেকে বলে, 2 সপ্তাহ পরেই তোমার 18তম জন্মদিন, তাই তোমাকে একটা মোবাইল আর স্কুটি গিফট করব, তবে এটা কিন্তু তোমার মায়ের আইডিয়া। রোজ খুশিতে বাবা মাকে জড়িয়ে ধরে। তাদের সবাই একসাথে টিভি দেখে, এমনকি আজ রোজই অ্যারেনকে ঘুম পাড়িয়ে দেয়। রোজ খুশি মনে বাবাকে গুড নাইট বলে যেতে গেলেই বাবা জানায়, কয়েকদিন আগে আমরা যে জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম, ওই বাসার কবিতা আন্টির একটা আত্মীয় আছে যার নাম জেরি। জেরি অ্যালেনের রুমে থাকবে, তাই অ্যালেনের রুমের ভেতরের দিকটা আমরা বন্ধ করে ওটাকে আলাদা রুম বানিয়ে দিব। জেরি কয়েকদিনের জন্য ওখানে পেইং গেস্টের মতোই থাকবে। অ্যালেনের রুমটা বন্ধ থাকবে জেনে রোজের কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আজ ঘুমের মধ্যে সে অ্যালেনের সুমধুর সুরের ভায়োলিন শুনতে পায়। মায়ের কোলে শুয়ে সেই সুর শুনতে শুনতে রোজ ঘুমিয়ে পড়ে। এমনই স্বপ্ন দেখতে দেখতে মা ডেকে জানায়, জেরি এসে গেছে, জলদি উঠে আসো। রোজ উঠে আসতেই লক্ষ্য করে তার কিটি জানালা দিয়ে বাইরে তাকিয়ে কেন যেন গুন গাচ্ছে। কৌতূহল বশত নিচে এসে দাঁড়াতেই জেরিকে দেখে রোজ প্রচন্ড ঘাবড়ে যায়, কারণ জেরির চোখ তার স্বপ্নে দেখা সেই রহস্যময় খুনির মতো। জেরি রহস্যময় একটা হাসি দিয়ে তার দিকে তাকাতেই রোজ আচমকাই বেহুশ হয়ে মেঝেতে পড়ে যায়। মা রোজের মুখে পানি ছিটা দিতেই রোজ লাফিয়ে ওঠে। দরজার অপর পাশ থেকে সবুজ চোখের জেরিকে উকি দিতে দেখে রোজের ভয় আরো দ্বিগুণ হয়ে যায়। বাবা মা রোজকে রেস্ট করতে বলে বের হতেই রোজ বুঝে যায় যে সে এতদিন তাহলে ভুল দেখেনি। সেদিন হাসপাতাল আর মুভি থিয়েটারে সে জেরিকেই দেখেছিল। প্রশ্ন হলো, কে এই ছদ্মবেশী, আর তার সাথে রোজেরই বা কি এমন শত্রুতা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই রোজ অ্যালেনের রুমে আসে। মা রোজকে জেরির সাথে পরিচয় করিয়ে বলে, জেরি এখানে বায়োটেকনোলজিতে রিসার্চ করতে এসেছে। রোজের জেরিকে দেখতেই কেমন যেন সন্দেহ হয়। মা জেরিকে বলে, তুমি আমাদের সাথেই খাবার খাবে, তাই খাওয়া নিয়ে কোনো চিন্তা করবে না। বাবা জেরিকে বলে, বাইকটা এখানেই রাখো, আমরা কিছুক্ষণ পর এই শহর ঘুরতে বের হব। বলেই বাবা আর মা চলে যায়। রোজ ভয়ে ভয়ে জেরির পাশ কাটাতে গেলেই জেরি কেমন ভাবে যেন তাকিয়ে বলে, আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? রোজ প্রচন্ড ঘাবড়ে তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর বাবা জেরিকে গাড়িতে করে ঘুরতে বের হলে রোজ জানালা থেকে তাদের উপরে নজর রাখে। মা পিছন থেকে এসে এসব দেখে রেগে জিজ্ঞেস করে, তোমার এখন কি সমস্যা হয়েছে? জেরি তখন গাড়িতে বাবাকে জিজ্ঞেস করে, আমি কি আমার রুমে স্মোক করতে পারবো? বাবা কিছুটা ইতস্তত করে বলে, আমি আর শোভা আগে একসাথে স্মোক আর ড্রিঙ্কস করতাম, তবে তোমার স্মোকের এই ব্যাপারে শোভা থেকে শুনে জানাতে হবে। এদিকে শোভা মেয়ের এমন অদ্ভুত কথা শুনে রেগে বলে, তুমি বলতে চাচ্ছ যে তুমি জেরিকে স্বপ্নে দেখেছো? তুমি তো ওই লোকের চেহারাটাও ভালো করে দেখোনি, তাহলে সেটা জেরি হলো কিভাবে? রোজ রেগে বলে, কিভাবে বোঝাবো যে জেরির সবুজ চোখ আমি আমার স্বপ্নে স্পষ্ট দেখেছি? গাড়িতে বাবা জেরিকে বলে, তোমার চোখগুলো আসলেই অনেক সুন্দর। জেরি বলে, আসলে আমার দাদার চোখ একদম আমার মতোই ছিল। মা তখন রেগে রোজকে বলে, তুমি এসব বই পড়ো বলেই তো রাতে উল্টাপাল্টা স্বপ্ন দেখো, এখন বড় হচ্ছ, তাই দয়া করে এসব বাচ্চামি বন্ধ করো।
তোমার কথা যদি বিশ্বাস করেও নি, তবুও জেরি হয়তো তোমার স্বপ্নে দেখা লোকটার মতো দেখতে, তাই বলে তার সাথে বাজে ব্যবহার করবে এটা মানবে বলেই রেগে চলে যায়। মাকে বোঝাতে না পেরে রোজ ক্লান্ত হয়ে বসে পড়ে। বাবা জেরিকে বায়োটেকনোলজি সেন্টারে নামিয়ে বলে, আমার মেয়ের ব্যবহারে কিছু মনে করো না, ও আসলে একটু অমনি। রাতে রোজ মন দিয়ে উপন্যাস পড়ার চেষ্টা করছে, কিন্তু তার নজর বারবার জেরির রুমের দিকে যাচ্ছে। তখনই সে দরজা খোলার শব্দ শুনতে পায়। বেশ ঘাবড়ে দরজায় তাকাতেই দেখে জেরির ছায়া হঠাৎ দরজার পাশ থেকে সরে গেল। ঘড়িতে 7টা বাজতেই অ্যালার্ম বেজে ওঠে। বিষয়টাকে পাত্তা না দিয়ে রোজ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নাস্তা করার সময় বাবা জেরিকে জিজ্ঞেস করে, তুমি বাসায় ফিরে এসেছিলে কখন? জেরি বলে, 8:30টার সময়, হয়তো 8:30টার সময়। রোজের কেমন যেন খটকা লাগে। রেগে বলে, 7টার সময় আপনার রুমে আলো জ্বলতে দেখেছি। বাবা মা জেরির দিকে সন্দেহ নজরে তাকালে জেরি কথা ঘুরিয়ে বলে, হতে পারে, আমি বাসায় ফিরে ঘড়ি দেখিনি, আর এখানে আশেপাশে এত অন্ধকার যে সময় টেরই পাওয়া যায় না। বাবা মা নিশ্চিন্ত হয়ে গেলে জেরি রোজের দিকে রাগী নজরে তাকায়। রোজ তাড়াতাড়ি চোখ নামিয়ে কোনো রকমে খেতে থাকে। বাবা মা তো বিশ্বাস করেনি, তাই রোজ এবার অদিতিকে ফোনে সব জানায়। অদিতি বলে, আরে ওই লোককে তো গতকাল তোমার বাবার সাথে গাড়িতে দেখেছিলাম, দেখে তো মোটেও ভয়ানক মনে হয়নি। রোজ যে কাকে এসব বিশ্বাস করাবে সে সেটাই বুঝে উঠতে পারে না। রাতে ঘুমের মধ্যেও রোজ জেরির সেই ভয়ানক চোখ দেখতে থাকে। লাফিয়ে কোনো রকমে ঘুম থেকে উঠে পানি পান করতে গেলে দেখে বোতলে পানি নেই। কিটি হঠাৎ লাফিয়ে উঠে রুমের বাইরে চলে যায়। রোজ লক্ষ্য করে পাশের রুমে জেরি তার রুমের দিকে দরজার পাশে হাঁটছে। ঘড়িতে তখন প্রায় 3টা বাজে। রোজের কিছু একটা সন্দেহ হতেই নিজের রুমের দরজায় গিয়ে দাঁড়ায়। জেরির রুমের লকটা নড়ে ওঠে। রোজ দম আটকে অপেক্ষা করে, এখনই হয়তো জেরি বের হয়ে আসবে। অথচ জেরির এদিকে আসার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তার রুমের অপর পাশে দরজা দিয়ে সরাসরি বের হওয়া যায়। তখনই কিটি বইয়ের উপর লাফিয়ে পড়লে জোরে শব্দ হয়, সাথে সাথেই জেরির ঘরের আলো বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে নাস্তা করার সময় বাবা জেরিকে জিজ্ঞেস করে, তোমার চোখ দেখে মনে হচ্ছে সারা রাত জেগেছিলে। জেরি হেসে বলে, বই পড়তে পড়তে কত রাত হয়ে গিয়েছিল লক্ষ্যই করিনি। মা বলে, তার মানে তুমিও আমাদের রোজের মতো বই পড়তে পড়তে ঘুমিয়ে যাও। তা তোমার বইয়ের নাম কি? জেরি জানায়, টুইস্টেড শ্যাডোস, সঞ্জয় ঘোষের লেখা। এদের কথার মাঝে আচমকাই বাইরে হট্টগোল শুনে সবাই ছুটে গেলে দেখে ফার্মে আনা নতুন গরুটা দড়ি ছিঁড়ে পালাচ্ছে। ভেলু তাকে কোনো রকমে বাগে আনতে পারছে না। বাসার সবাই বাইরে গেছে বুঝতে পেরে জেরি আশেপাশে কেমন ভাবে যেন তাকায়। ঘুরতে ঘুরতে রোজের বাবা মায়ের রুমে এসে কেমন নজরে যেন আলমারি দেখতে থাকে। রোজের হঠাৎ মনে পড়ে জেরি তো তাদের সাথে নেই, তাই সে দৌড়ে বাসায় এসে দেখে জেরি প্লেট হাতে বাবা মায়ের রুমের দিকে তাকিয়ে আছে। বাবা এসে বলে, কিচেন তো এদিকে, তুমি মনে হয় চিনতে পারোনি তাই না? বাবা মা আর রোজ চলে গেলে জেরি কেমন এক নজরে আর চোখে তাকিয়ে থাকে। এই লোকটা আসলেই সন্দেহজনক। রাতে রোজের কোনোভাবেই ঘুম আসছে না, তাই কি করবে বুঝতে না পেরে কিটিকে কোলের মধ্যে নিয়ে শুতেই ঘুমিয়ে যায়। সকালে অদিতির বাবার গাড়ি নিয়ে ড্রাইভিং শিখতে নামে, কিন্তু কথায় কথায় হঠাৎই সামনে ট্রাক চলে আসায় কোনো রকমের টার্ন নিয়ে গাড়ি ঘুরিয়ে কষে ব্রেক করে। অদিতি ভয়ে বলে, তুমি সরো, গাড়ি আমি চালাবো। অদিতি কোনোভাবেই মানবে না বুঝতে পেরে রোজ বলে, তোমার জন্য আমি সব করতে পারি, তুমি শুধু আমাকে এই গাড়ি চালাতে দাও। রোজের কথা মতো অদিতি এবার রোজের কাছে সাইকেল শিখতে আসে, কিন্তু ভয়ের কারণে সাইকেলে বসতেই পারে না। তাই রোজ সাইকেল নিয়ে ঘুরে ঘুরে অদিতির মজা নেয়। হঠাৎই অদিতি রোজের পেছনে কিছু একটা দেখে ঘাবড়ে ইশারা করে জেরি বলতে রোজ যেই না পেছনে তাকায় অমনি সাইকেল নিয়ে পড়ে তার হাত ছিলে যায়। আসলে রোজকে শিক্ষা দেওয়ার জন্য অদিতি মজা করছিল। রোজের বাম কোনইতে ব্যান্ডেজ করতে করতে অদিতি বলে, যেই তো দেখতে অনেক সুন্দর, তাহলে তুই ওকে এত ভয় পাস কেন? আর জেরি বা কেন রাতে তার রুম থেকে বের হয়ে আসবে? তুই আসলেই বুঝতে পারছিস তো যে কোনটা সত্য আর কোনটা কল্পনা? রোজ আবারও দ্বিধায় পড়ে যায়। রাতে রোজ এসব চিন্তায় কোনোভাবেই ঘুমাতে পারছে না। দেখতে দেখতে 12:30 বেজে যায়। হঠাৎ জেরির রুমে আলো জ্বলে ওঠে। রোজ তার রুমের দরজার কাছে দাঁড়াতেই দেখে জেরি ধীরে ধীরে দরজার লক খুলে বের হচ্ছে। দরজাটা খুলে যেতেই রোজ ভয়ে কেঁপে সরে যায়। জেরির এক হাতে রেঞ্জ আর আরেক হাতে টর্চ। আশেপাশে সব শান্ত দেখে ধীরে ধীরে রোজের ঘরে উকি দিলেই দেখে রোজ ঘুমিয়ে আছে। আসলে রোজ তখন ভয়ে কোনো রকমে মুখ চেপে আছে। জেরি চলে গেছে বুঝতে পেরে ধীরে ধীরে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নেমে তার পিছু করতে থাকে। তার পিছু পিছু কিটিও বের হয়। রোজ সেই থেকে উকি দিতেই জেরিকে নিচে দাঁড়ানো দেখে ভয়ে সরে যায়। আবারও উকি দিয়ে জেরিকে সেখানে না দেখে ধীরে ধীরে সিঁড়ি থেকে নেমে উকি দিয়ে দেখে জেরি বাবা মায়ের দরজার নব খুলছে।
খুলতে যাচ্ছে, তখনই কিটি ডেকে উঠলে যেই তাকে কোলে নিয়ে সিঁড়ির কাছে আসে। সিঁড়ি দিয়ে উঠে আবারও কিভাবে যেন নিচে উকি দেয়। আসলে সিঁড়ির নিচে রোজ লুকিয়ে আছে। জেরি চলে গেছে বুঝতে পেরে রোজ ধীরে ধীরে উপরে এসে জেরির রুমের নব ঘুরিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু দরজা বন্ধ। তাই নিজের রুমে ফিরে এসে দরজা বন্ধ করে আলো জ্বালায়। দেখা যায় জেরি তার পেছনেই দাঁড়িয়ে আছে। ভয়ে আটকে ওঠে রোজ। ঘুম থেকে লাফিয়ে ওঠে। তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। নিজেকে কিছুটা সামলে পানি পান করে আবারও ঘুমাতে গেলে দেখে কিটি তার জায়গায় নেই। তাই এবার হন্যে হয়ে কিটিকে সারা ঘরে খোঁজে। খুঁজতে খুঁজতে উপরে তার রুমের কাছে আসতেই শোনে কিটি জেরির রুমের মধ্যে থেকে ডাকছে। বিষয়টা নিশ্চিত হতে জেরির রুমের কাছে এসে আস্তে আস্তে কিটিকে ডাকতেই কিটি আর্তনাদ করে ওঠে। তাহলে কি জেরি এবার কিটিকে জানেই মেরে ফেলবে? না জানি এই জেরি কি ভয়ানক রহস্য লুকাচ্ছে। সকালে জেরি কিটিকে কোলে নিয়ে খাবারের টেবিলে আসতেই কিটিকে জেরির কোলে দেখে রোজ বেশ চিন্তায় পড়ে যায়। জেরি বলে, কিটি সারা রাত আমার সাথেই ছিল। জন হেসে বলে, এদিকে রোজ তো পুরো ঘরে ওকে খুঁজে বেড়াচ্ছে। শোভা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কিটি তোমার ঘরে গেল কিভাবে? জেরি বলে, আমি কাল ভুলে রুমের দরজা খুলে রেখেছিলাম, তাই হয়তো উপরে চলে এসেছে। জন বলে, ওটা তো অ্যালেনের ঘর। অ্যালেন যখন বেঁচে ছিল তখন কিটি সারাদিন ওই ঘরেই থাকতো, তাই হয়তো কিটি ওই রুমে চলে গিয়েছিল। রোজ বিরক্ত হয়ে বলে, এরকম কিছুই না, রাতে কিটি আমার রুমেই ছিল, রুম ভিতর থেকে বন্ধ ছিল, তাহলে কিটি ওখানে গেল কিভাবে? সবাই এবার সন্দেহর নজরে জেরির দিকে তাকায়। সে কিছু জানে না এমন ভান করতে থাকে। তখনই কিটি জানালা থেকে বাইরে বেরিয়ে গেলে জেরি বলে, হয়তো গত রাতে এভাবেই বেরিয়ে গিয়েছিল। এমন কথা শুনে রোজ অনেক বিরক্ত হয়ে যায়। রাতে লোডশেডিং হওয়ায় ব্যাটারি লাইট জ্বালিয়ে জন আর রোজ রুটি বানাচ্ছে। জন জেরিকে কল করলে শোভা ইশারা করতেই জন বলে, তুমি ওই দিন স্মোক করা নিয়ে কি যেন বলছিলে না? জেরি বলে, ওসব নিয়ে ভাবার দরকার নেই, আমি বাইরে থেকেই স্মোক করে আসবো। এটা অ্যালেনের ঘর জানলে এমন প্রশ্ন করতামই না। বাবা মা খুশি হয়ে গেলেও রোজ জেরির কথা শুনে বিরক্ত হয়ে যায়। রাতে ঘুমাতে যাওয়ার সময় কারেন্ট চলে আসে। তবে আজ রোজ ঘুমানোর আগে পুরো ঘরটা ভালো করে দেখে নেয়। পরের দিন সকালে রোজ একাই টেবিলে বসে নাস্তা করছে। তখনই আচমকা জেরি এসে তার সামনে বসে বেশ রাগী নজরে রোজের দিকে তাকায়। রোজ অনেক ঘাবড়ে যায়। তখনই জন আর শোভা আসলে রোজ স্বস্তির নিঃশ্বাস ফেলে। জন বলে, আজ যেহেতু রবিবার আমরা লাঞ্চের পরে চার্চে যাব। রোজ যেতে মানা করে দিলে জেরি বলে, আমারও আজ ছুটি, আমিও আপনাদের সাথেই যাব। রোজ বিরক্ত হয়ে জেরির দিকে তাকায়। কিছুক্ষণ পর সবাই চলে গেলে রোজ অ্যানের সাথে বাড়িতেই থেকে যায়। জন চার্চে জেরিকে ফাদারের সাথে পরিচয় করিয়ে দেয়। অন্যদিকে রোজ ক্যালেন্ডারে দাগ কেটে জেরির যাওয়ার দিনের অপেক্ষা করতে থাকে। রাতে ঘুমানোর সময় রোজের কেমন যেন অস্থির লাগে, কিন্তু দিন দিন জেরি রোজের পরিবারের সাথে পরিবারের সদস্যর মতোই মিশে যায়। এই জিনিসটা রোজের একদম ভালো লাগে না। একদিন হুট করেই ফার্মের পোষা খরগোশটা মারা যায়। জন বলে, আশেপাশে অনেক সাপ আছে। গতরাতে ভেলু আর জনসন খরগোশের খাঁচাটা বন্ধ করতে ভুলে গিয়েছিল। একদিন জেরি আর জন শোবার সাথে চার্চ থেকে বের হওয়ার সময় তার এক পুরনো বন্ধু তাকে যমুন নামে ডাকলে সে বেশ ঘাবড়ে যায়, কিন্তু পরিস্থিতি সামাল দিতে সাবলীল ভাবে হেসেই তাদের সাথে চলে যায়। অনেক ভেবে চিনতে আজ রাতে রোজ তার বিছানা একদম জানালার বরাবর আনে, যেন সে জানালার কাছে কেউ আসলেই ভালো করে দেখতে পারে। পরের দিন সকালে জেরি দরজায় নক করতেই জন দরজা খুলে দেয়। জেরি জনের হাতে খাবারের প্যাকেট দিয়ে বলে, আমি একটা পার্টিতে গিয়েছিলাম, তাই সবার জন্য খাবার নিয়ে এসেছি। জন শোভার হাতে প্যাকেট ধরিয়ে দিলে শোভা রোজকে ডাকতে থাকে। ঘড়িতে তখন 7:30 বাজে। রোজ নিচে নামতে নামতে শোনে জেরি পার্টির ব্যাপারে সবার সাথে গল্প করছে। খাবার দেখে শোভা বলে, এই খাবার তো রোজের অনেক পছন্দ। রোজ খাবার দেখে বেশ বিরক্ত হয়, কিন্তু তারপরও খেতে বসে। জন তখন ড্রিঙ্কস নিয়ে আসলে রোজ রেগে বলে, বাবা তুমি তো কখনোই আগে এত ড্রিঙ্কস করতে না। জন তবুও রিকোয়েস্ট করলে এবার শোভাও রাজি হয়ে যায়। এইসব দেখে রোজ অবাক হয়ে তার মায়ের দিকে তাকায়। সবাই এই জেরিকে এতটা আহ্লাদ কেন দিচ্ছে সে বুঝে উঠতে পারে না, তাই রেগে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মা রোজের রুমে এসে বলে, খাবার নিয়ে রাগ করতে হয় না, খাবারটা খেয়ে প্লেট রেখে দিও, আমি সকালে নিয়ে যাব। রোজ কোনো উত্তর না দিলে শোভা রোজের পাশে বসে বলে, জেরি কয়েকদিন পরেই চলে যাবে, এই কয়েকদিনের জন্য তুমি ওর সাথে এমন ব্যবহার করো না। বলেই সে রোজের দিকে তার ফোনটা এগিয়ে বলে, তুমি আজ রাতের জন্য এটা তোমার কাছেই রাখতে পারো, কাল আমাকে ফেরত দিয়ে দিবে। রোজ মুখ না ঘুরিয়েই তার ফোনটা নিয়ে নেয়। শোভা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জেরি, জন আর শোভা মিলে গল্প করছিল। তখন রোজ হঠাৎই এসে খালি প্লেটটা জোরে শব্দ করে টেবিলের উপরে রেখে সেখান থেকে চলে যায়। জন জেরির দিকে ইশারা করে বলে, কিছু মনে করো না প্লিজ। ও এমনই। গভীর রাত হয়ে যায়। ঘড়িতে প্রায় 1:45 বাজে। রোজ
রোজ বসে তখনও ফোন দেখছে। হঠাৎ কিছু একটা শব্দ হলে সে জানালার দিকে তাকাতেই দেখে জেরি অ্যালেনের ঘরের জানালার কাছে এসেছে। রোজ জানালার কাছে গিয়ে জেরি কি করছে সেটা দেখার চেষ্টা করে। জেরি দরজা খুলে বাইরে আসে। রোজ দৌড়ে বিছানায় গিয়ে ঘুমানোর ভান করে। জেরি ধীরে ধীরে রোজের বিছানার কাছে এসে রোজের মুখের উপর থেকে বইটা সরিয়ে সেটা জোরে শব্দ করে ফেলে, কারণ সে দেখতে চাচ্ছে যে রোজ আসলেই ঘুমিয়েছে কিনা। রোজ বিছানার চাদর চেপে ধরে কোনো রকমে নিজেকে সামলায়। জেরি চলে যেতেই রোজ নিজেকে সামলে জানালা দিয়ে জেরি কি করছে সেটা বোঝার চেষ্টা করে। এত রাতে জেরিকে ফার্মের দিকে যেতে দেখে নিজেও এবার ফোন হাতে জেরির পিছু করতে থাকে। জেরির পিছু করতে করতে সে বাগান পেরিয়ে ফার্মের কাছে আসতেই দেখে সেখানে তালা দেওয়া। দেওয়াল বেয়ে উঠতে গিয়ে তার বাঁ হাতের কোনোই ছিলে যায়। তবুও জেরির পিছু পিছু খামারের কাছে এসে জেরির সত্যটা সবাইকে দেখানোর জন্য ফোনে ভিডিও করতে থাকে। খামারে জ্যাকসনকে ঘুমাতে দেখে কয়েকবার ডাকে, কিন্তু জ্যাকসনের ঘুমই ভাঙে না। তখনই রোজ সামনে তাকাতেই জেরিকে আর কোথাও দেখতে পায় না। রোজ অনেকটা সাহস করে আরেকটু এগোতেই দেখে ফার্মের অফিসের ভিতরে আলো জ্বলছে। রোজ তাড়াতাড়ি ক্যামেরা অন করে এগিয়ে যেতেই দেখে জেরি অফিসের লকার থেকে টাকা বের করছে। হঠাৎ জেরির কিছু একটা সন্দেহ হলে সে জানালার দিকে তাকায়। রোজ দ্রুত লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর রোজ আবারও জানালা দিয়ে ভেতরে তাকাতেই দেখে সেখানে জেরি নেই। রোজ বেশ সাহস জুগিয়ে অফিসের দরজার কাছে আসতেই দেখে সেখানে টর্চ লাইট পড়ে আছে, কিন্তু জেরি কোথাও নেই। রোজের হঠাৎ মনে হয় জেরি তার পেছনেই দাঁড়ানো। রোজ ভয়ে ভয়ে পেছনে ফিরতেই কিছু বুঝে ওঠার আগে জেরি তার মুখ চেপে ধরে কিছু একটা স্প্রে করে। সাথে সাথেই রোজ সেখানে জ্ঞান হারায়। এমনই ভয়ানক এক স্বপ্ন দেখে রোজ লাফিয়ে ঘুম থেকে ওঠে। তার মুখের উপরে গতরাতে সেই বই একই রকম ভাবে রাখা। রোজ আজ শিওর গতরাতে যা হয়েছে সেটা মোটেও কোনো স্বপ্ন ছিল না। দৌড়ে নিচে নেমে শোভাকে জিজ্ঞেস করে জেরি কোথায়। শোভা বলে সে তো কাজে গেছে, আর তুমি ফোন পেয়ে সারা রাত না ঘুমিয়ে এত বেলা করে উঠেছ, তাই না? রোজ অস্থির হয়ে বাবা আর মাকে গত রাতের পুরো ঘটনা বলে। জন এসব শুনে বলে এমন আজব স্বপ্ন দেখার রোগটা তোমার দিন দিন বেড়েই যাচ্ছে। রোজ অবাক হয়ে বলে এটা কোনো স্বপ্ন না, আমি সত্যি বলছি। বাধ্য হয়ে জন রোজকে তাদের ঘরে এনে আলমারি দেখিয়ে বলে অফিসের চাবি তো এখানেই আছে। শোভা বলে তুমি তো বলছিলে তুমি কাল রাতে ভিডিও বানিয়েছো, সেই ভিডিও কোথায়? রোজ দ্রুত তার ঘরে গিয়ে ফোন নিয়ে আসে, কিন্তু সেখানে কোনো ভিডিও নেই। রোজ অস্থির হয়ে বলে আমি জানি তোমরা আমাকে বিশ্বাস করছো না, বলেই হাত দেখিয়ে বলে গত রাতে জেরির পিছু করতে গিয়ে তার হাত কেটে যায়। শোভা বলে তুমি সেদিন অদিতিকে সাইকেল শেখাতে গিয়ে নিজেই পড়ে গিয়েছিলে আর তোমার বাম কোনোই কেটে গিয়েছিল। রোজ বুঝে যায় তার সত্যটা প্রমাণ করার আর কোনো উপায়ই নেই, তাই অসহায়ের মতো কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। প্রচন্ড রাগ আর কষ্টে ঘরের জিনিসপত্র লন্ডভন্ড করতে থাকে। তখনই শোভা জনের নাম ধরে চিৎকার করলে রোজ দৌড়ে বাইরে বেরিয়ে এসে দেখে তার শখের বিড়াল একমাত্র সাথী বাড়ির বাইরে মরে পড়ে আছে। এই ট্রমা সহ্য করতে না পেরে রোজ সেখানে অজ্ঞান হয়ে যায়। সবাই বুকে পাথর চাপা দিয়ে কিটিকে কবর দিয়ে দেয়। রোজ কিটির কবরের উপরে ফুল রেখে দেয়। কিটি মারা যাওয়ার পর থেকে রোজ যেন আরো একা হয়ে যায়। খাবার টেবিলে বসে জেরি জিজ্ঞেস করে ওই বিড়ালের বয়স কত ছিল? জন বলে 12 বছর। জেরি অবাক হয়ে বলে আমার বাসার বিড়াল তো 3 বছরেই মারা গিয়েছিল। জন বলে কিটি তো একদম সুস্থ ছিল, জানি না হঠাৎ কি এমন হলো। রোজকে মন খারাপ করতে দেখে শোভা জনকে বলে এখন এই ব্যাপারে কথা না বলাই ভালো। ওই দিন যেমন সাপ খরগোশকে কামড় দিয়েছিল, কিটিকেও কি সাপ কামড়াতে পারে? জন শোভাকে বলে আমাদের ফার্মের ঝোপঝাড়গুলো পরিষ্কার করা উচিত, আমি আজই জ্যাকসনকে বলে দিব। খাওয়া শেষে রোজ তার ঘরে এসে কিটির ফাঁকা বিছানার দিকে তাকিয়ে কি যেন মনে পড়তেই আবারও সেদিকে তাকায়। আসলে গত রাতে জেরি যেই খাবার রোজের জন্য এনেছিল সেটা রোজ না খেয়ে কিটিকে দিয়ে দিয়েছিল। কিটির খাবারের পথটা এখন খালি, তার মানে কিটি গত রাতে জেরির আনা খাবার খেয়েই মারা গেছে। শোভা জ্যাকসন সহ বাকি কর্মচারীদের দিয়ে ঝোপঝাড় পরিষ্কার করাচ্ছে। রোজ দৌড়ে শোভাকে টেনে তার ঘরে এনে বলে গত রাতে আমি জেরির আনা খাবারটা খাইনি, সেই খাবারটা কিটিকে দিয়ে দিয়েছিলাম। এবার শোভা বেশ চিন্তায় পড়ে যায়। শোভা দ্রুত তার ঘরের আলমারি আর অফিস চেক করে দেখে যে সব জায়গায় গয়না আর টাকা ঠিক মতোই আছে। তবুও শোভার কেমন যেন সন্দেহ হয়। শোভা জনকে পুরো ব্যাপারটা জানাতেই জন বলে যেদিন থেকে জেরি এখানে এসেছে রোজ জেরির পেছনে পড়ে আছে। শোভা মাথা নাড়িয়ে জনকে রোজের ব্রাউজার হিস্ট্রি দেখায়, যেখানে রোজ কিভাবে একজন ফেক গেস্টকে বাড়ি থেকে বের করতে হয় তার পদ্ধতি সার্চ করছে। এটা দেখে জন বলে আমি তোমাকে আগেই বলেছিলাম ওকে কোনো ভালো ডক্টর দেখাই, আমার তো ওকে একটুও স্বাভাবিক মনে হচ্ছে না। আড়াল থেকে বাবা মায়ের এমন কথা শুনে রোজ কান্না করতে থাকে। প্রচন্ড রেগে জেরি এসে জোরে জোরে দরজা
দরজা ধাক্কায়। জেরি দরজা খুলতেই রোজ তার কলার চেপে বলে, তুমি আমার কিটিকে মেরেছো তাই না? তুমি আমার খাবারে বিষ মিশিয়েছিলে। তুমি যেদিন থেকে এই বাড়িতে এসেছো সেদিন থেকে কিছু না কিছু হতেই আছে। তুমি আমার বাবা মাকে বোকা বানাতে পারো, কিন্তু আমাকে না। জেরি বাধ্য হয়ে রোজের মুখ চেপে ধরে। এদের চিৎকার শুনে জন আর শোভা সেখানে চলে আসলে জেরি রোজকে ছেড়ে দেয়। রোজ দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। শোভা আর জনও কিছু না বলেই রোজের পিছু পিছু চলে আসে। শোভা জনকে রেগে বলে, সবকিছু এবার সীমার বাইরে যাচ্ছে, কারণ কি সেটা বড় কথা না, কিন্তু জেরি কিভাবে আমার মেয়ের মুখ চেপে ধরে? জন বলে, তোমার মেয়ে যা করেছে সেটাও ভালো কিছু না। শোভা আরো রেগে গেলে জন বলে, তুমি কি চাচ্ছ আমি ওকে কাল সকালে বাড়ি থেকে যেতে বলবো? ঠিক আছে, আমি বলে দিব। কবিতা তোমারই বান্ধবী, তোমার বন্ধুত্বের উপরই খারাপ প্রভাব পড়বে। আর তো মাত্র কয়েকটা দিন। শোভা বলে, ও যদি আমার মেয়ের কাছে ঘেঁষার চেষ্টা করে তাহলে আমি কিছুতেই সেটা সহ্য করব না। বলেই প্রচন্ড রেগে শোভা সেখান থেকে চলে যায়। রোজ রাতে ঘুমিয়ে পড়ে। শোভা তার মেয়েকে দেখতে তার ঘরে আসে। জানালা দিয়ে জেরির ঘরে থেকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এরপর কি ভেবে যেন রোজের পাশেই শুয়ে পড়ে। পরের দিন সকালে খাবার টেবিলে জেরি বলে, আমি কালই চলে যাব। আসলে গতকাল যা হয়েছে সেটা আমি ইচ্ছা করে করিনি। আমি একা থাকি আর একটা মেয়ে আমার ঘরে ঢুকেছে, সেটা মানুষ শুনে ফেলে আমাকেই খারাপ ভাববে, তাই আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম। আমি জানি আমার ওকে ওভাবে ধরাটা উচিত হয়নি, তাই আমি আর এখানে থাকতে চাই না। জন বলে, কোনো ব্যাপার না, তোমার এখান থেকে যাওয়ার কোনো দরকার নেই। শোভা বলে, আমাদের মেয়ের তরফ থেকে আমরা তোমাকে সরি বলছি। জন বলে, তুমি আর মাত্র 4 দিন এখানে আছো, 4 দিন পরে একবারে হাসি মুখে চলে যেও। বাবা মায়ের এমন আচরণে রোজের অনেক রাগ হয়। জেরি রোজের দিকে তাকিয়ে ইশারায় সরি বললে রোজ চুপ করে থাকে। বিকালে রোজ একা একা বসে টিভি দেখছিল। জন কাজে বেরিয়ে যায় আর শোভা চলে যায় ফার্মে। সুযোগ বুঝে রোজ বাবা মায়ের ঘরে গিয়ে পটের নিচ থেকে চাবি বের করে আলমারি খোলে। সেখান থেকে চাবির গোছা বের করে জেরির রুমের চাবি নিয়ে সেখানে আসে। রোজ জেরির ঘরে খুঁজতে গিয়ে সেই স্প্রে দেখতে পায়, যেটা সেই রাতে জেরি রোজের মুখে মেরে অজ্ঞান করে দিয়েছিল। এদিকে জেরির কিছু একটা মনে পড়তেই সে আবারও বাইক ঘুরিয়ে বাড়ির পথে আসতে থাকে। রোজ ড্রয়ার ঘাটতেই সেদিন রাতে সেই টর্চ লাইটটাও খুঁজে পায়। আর কিছু না পেয়ে আশেপাশে তাকাতেই হঠাৎ তার চোখ আটকে যায় জেরির ব্যাগের দিকে। ব্যাগ উল্টে ফেলতেই সেখানে কিছু কাগজ আর ওষুধ পায়। অনেক ঘেটেও সেখানে কাজের কিছু না পেয়ে রোজ এক কোনায় পড়ে থাকা কিছু কাগজ ঘাটতে থাকে। শোভা তখনই জেরির ঘরে এসে রোজকে এভাবে গোয়েন্দাগিরি করতে দেখে রেগে ডেকে বলে, এসব কি হচ্ছে? রোজ সাথে সাথেই জেরির লাইব্রেরি কার্ড দেখায়, যেখানে জেরির নাম জোমন শেখার লেখা। এটা দেখে এবার শোভা নিজেই হতবাক হয়ে যায়। শোভা দৌড়ে এসে জনকে কল করতে থাকে, কিন্তু জনের ফোন বন্ধ। শোভার মনে পড়ে চার্চ থেকে বের হওয়ার সময় জেরির এক বন্ধু তাকে জোমন নামে ডাকছিল, যেটা শোভা তখন খুব একটা গুরুত্ব দেয়নি। রোজ চিন্তায় পায়চারি করতে করতে বলে, আমি তোমাকে আগেই বলেছি জেরি অনেক ভয়ঙ্কর লোক, কিন্তু তোমরা তো আমার কথা বিশ্বাসই করনি। শোভা কবিতাকে কল করে জিজ্ঞেস করে, আপনি কোনো জোমনকে চেনেন? কবিতা বলে, এটা তো আমাদের জেরির আসল নাম। জেরি নামটা চার্চ থেকে নেওয়া হয়েছিল, কিন্তু কি হয়েছে? শোভা বলে, তেমন কিছুই না, আমি পরে কল করব। বলেই কলটা কেটে দেয়। শোভা আবারও কবিতাকে কল করে জিজ্ঞেস করে, আপনি বলেছিলেন জেরি আপনার আত্মীয়, কিন্তু আপনার বাবা জন্মদিনের পার্টিতে আমি তো জেরিকে কোথাও দেখিনি। কবিতা বলে, জেরি তো ওখানেই ছিল, হয়তো বন্ধুদের সাথে ভিতরে ছিল তাই খেয়াল করনি। জেরি তখন একটা পুরনো ভাঙা বাড়িতে এসে দরজায় নক করে। ভেতর থেকে একটা বয়স্ক মহিলা দরজা খুলতেই দেখা যায় এটা তো সেই মেরি, যাকে শোভা কয়েকদিন আগেই চার্চে দেখেছিল। জেরি মেরিকে জিজ্ঞেস করে, ভেতরে আসতে পারি? এদিকে শোভা সেদিন পার্টির ছবিগুলো ভালো করে দেখতেই লক্ষ্য করে সেই ছবিতে জেরিও ছিল। এটা দেখে শোভা রোজকে বলে, আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু কারোর উপরে প্রমাণ ছাড়া সন্দেহ করলে সম্পর্ক খারাপ হয়ে যায়। কাউকে অপমান করারও একটা সীমা থাকে। ও তোর মাত্র কয়েকটা দিনে এখানে থাকবে, একবার চলে গেলে তোমার যা ইচ্ছা তাই করবে। রোজ কোনো উত্তরই দেয় না। এদিকে জেরিকে কবিতা কল দিয়ে বলে, ওখানে কোনো সমস্যা হয়েছে? আজ শোভা কল করে জিজ্ঞেস করছিল যে তোমার আসল নাম জোমন কিনা। জেরি কিছু একটা বুঝে জলদি কল কেটে দেয়। শোভা কি মনে করে যেন জেরির বায়োটেকনোলজি সেন্টারে চলে আসে। একজনকে জেরির ব্যাপারে জিজ্ঞেস করতেই সে বলে, এখানে জেরি নামের কেউ নেই। শোভা বলে, তাহলে জোমন নামের কেউ কি আছে? মহিলাটা বলে, আমি তো এই নামের কাউকেই চিনি না, আপনি রিসিপশনে গিয়ে চেক করেন। শোভার এবার আরো সন্দেহ হয়। শোভা রিসিপশনে যেতেই যাবে তখনই জেরি পেছন থেকে ডাকলে শোভা জেরিকে হাঁপাতে দেখে বলে, তুমি কি বাইরে কোথাও গিয়েছিলে? জেরি বলে, আমি আসলে স্মোক করতে গিয়েছিলাম। শোভা লাঞ্চ বক্স এগিয়ে বলে, আমি তোমার জন্য লাঞ্চ এনেছি। জেরি লাঞ্চ বক্স নিয়ে ভেতরে যেতে গেলেই শোভা বলে, কিছু না মনে করলে আমিও তোমার সাথে ভেতরে গিয়ে দেখতে চাই, তুমি কার সাথে কিভাবে কাজ করো। জেরি বেশ ঘাবড়ে বলে, কোনো সমস্যা নেই। যেতে যেতে শোভা বলে, আমি আজ তোমাকে না বলেই তোমার রুম পরিষ্কার করতে গিয়েছিলাম, আসলে অনেকদিন ধরে ওই ঘরটা ঠিক মতো পরিষ্কার করা হয়নি। জেরি বলে, কোনো ব্যাপার না। শোভা বলে, আমি আজ তোমার আইডি কার্ডে জোমন নাম দেখলাম। জেরি বলে, আসলে বাড়িতে সবাই আমাকে জেরি নামেই ডাকে। বলেই সে একটা ফাঁকা রুমে নিয়ে এসে একটা টেবিল দেখিয়ে জানায় সে ওখানে বসেই কাজ করে।
করে। শোভা অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার সাথে যারা কাজ করে তারা কোথায়? জেরি বলে, আমিও তো সেটাই ভাবছি। বলেই কেবিনের বাইরে এসে কফি পান করতে থাকা কয়েকজনকে দেখিয়ে বলে, এরা সবাই আমার সাথেই কাজ করে। বলেই একটা মহিলাকে দেখে মুচকি হাসে। মহিলাটাও জেরিকে দেখে হাসতে থাকে। শোভার মনে তবুও সন্দেহ থেকেই যায়। রাতে রোজ বই পড়ছিল, কিন্তু জেরির ঘর থেকে আসা মিউজিকের শব্দে সে ঠিকমতো বই পড়তেই পারে না। বাধ্য হয়ে ব্রাশ করতে চলে গেলে হুট করেই মিউজিকটা বন্ধ হয়ে যায়। সে খেয়াল করে কেউ যেন তার রুমে ঢুকছে। ওয়াশরুম থেকে বের হতেই বাবা মায়ের হাতে হ্যাপি বার্থডে লেখা পোস্টার দেখে রোজ অনেক খুশি হয়ে যায়। রোজের 18তম জন্মদিন উপলক্ষে শোভা কেকের উপরে মোমবাতি জ্বালাচ্ছে। জন জেরিকে ডাকতে চাইলেও অনেক রাত হয়ে গেছে এই বাহানায় শোভা মানা করে দেয়। তিনজন একসাথে কেক কেটে সেলিব্রেট করে। বহুদিন পর তারা সব চিন্তা ভুলে একসাথে হাসি খুশি কিছু সময় কাটায়। পরের দিন সকালে জন শোভাকে এক নতুন ফোন গিফট করে। শোভা মেয়েকে একটা স্কুটি কিনে দেয়, তবে শর্ত হলো তাকে আগে ড্রাইভিং শিখতে হবে। বাবা মায়ের থেকে এত উপহার পেয়ে রোজ অনেক খুশি। জন বলে, আমি এই রোজ ভ্যালি তোমার নামে করতে যাচ্ছি। রোজ খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরে। যেই দরজায় দাঁড়িয়ে বলে, আজ সবাই বেশ খুশি মনে হচ্ছে। জন বলে, হ্যাঁ, আজ রোজের জন্মদিন। আমরা গত রাতে কেকও কেটেছি। বেশ রাত হয়ে গিয়েছিল, তাই তোমাকে ডাকিনি। জেরি রোজকে জন্মদিনের উইশ করে। রোজ আর শোভা জেরির জন্য কেক কেটে আনতে যায়। জন জেরিকে হাতের ফাইলের ব্যাপারে জিজ্ঞেস করতেই জেরি বলে, এটা আসলে রেজিগনেশন লেটার। আসলে আমার রিসার্চ শেষ, আমি আর 1-2 দিনের মধ্যেই এখান থেকে চলে যাব। এটা শুনে রোজ খুশি হয়ে মাকে বলে, এর থেকে ভালো বার্থডে গিফট আর কিছু হতেই পারে না। শোভা মেয়ের এমন কাণ্ড দেখে মিটি মিটি হাসে। শোভা রোজকে নিয়ে ব্যাংকে এসে রোজের নামে অ্যাকাউন্ট খুলে তার জন্য একটা কার্ড বানিয়ে দেয়। একটা পার্স আর কিছু টাকা ক্যাশ দিয়ে বলে, এখন তোমার কাছে অদিতির মতো সবকিছু আছে। মায়ের এত ভালোবাসায় রোজ অনেক খুশি। এদিকে জেরি সবার চোখের আড়ালে ফার্মে আসে। ভেলু জেরিকে দেখে কিছু একটা সন্দেহ হতে সে জেরির পিছু পিছু হাঁটে। জেরি গরুর ফার্ম পার করে পেছনে জঙ্গলের দিকে চলে আসে। জেরি সিগারেট ধরিয়ে আরেকটা সিগারেট ভেলুকে দিয়ে বলে, কাজ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি শেষ হয়নি। ভেলু জিজ্ঞেস করে, আর কয়দিন লাগবে? জেরি বলে, আরো 2 দিন। আমি সময়টা বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমি চলে যাওয়ার পরও তোমাকে এখানেই থাকতে হবে, যেন কেউ তোমাকে সন্দেহ না করে। ভেলু বলে, আমি থাকবো। তখনই শোভা রোজকে নিয়ে ফেরার পথে ভেলু আর জেরিকে একসাথে দেখে নেয়। ভেলু জিজ্ঞেস করে, রক্ত ঝরানোটা কি খুব জরুরি? জেরি বলে, যদি ভাগ্যে এটাই লেখা থাকে তাহলে তা তো হবেই, আর এমনিতেও একটা বিড়াল তো মারাই গেল। শোভা তাদের কথা শোনার জন্য তাদের পিছু পিছু ফার্মের দিকে যায়। জেরি শোভার পায়ের শব্দ পেতেই ভেলুকে সাবধান করে পেছনে ফিরে শোভাকে বলে, ভেলু আসলে আমার সাথে স্মোক করতে এসেছিল। বলেই জেরি চলে গেলেও শোভার মনে কেমন যেন সন্দেহ থেকে যায়। আসলে শুরু থেকেই জেরির সাথে ভেলু মিলে কাজ করছে। জেরি ভেলুকে তার আগে এই বাসায় পাঠিয়ে সবার উপরে নজর রাখছিল। সেদিনই সেই খরগোশকে জেরির নির্দেশে ভেলুই মেরেছিল। গরুর দড়ি খুলে সবাইকে ব্যস্ত করে জেরিকে ঘরের মধ্যে আলমারি খোঁজার সুযোগ করে দিয়েছিল। তাহলে কি এরা দুইজন মিলে এই বাসায় চুরি করতে এসেছে, নাকি এরা এর থেকেও ভয়ানক কোনো প্ল্যান করেছে? রাতে রোজ অদিতির বাসা থেকে ফিরে আসার সময় মাকে কল করে বলে, অদিতি আমাদের সবার জন্য কয়েকটা কাপ কেক দিয়েছে। কিন্তু দেখা যায় সেই মুখোশ পরা লোকটা রোজের পিছন থেকে হেঁটে আসছে। রোজ বিষয়টা বুঝতে পেরে পেছনে তাকিয়ে লোকটাকে দেখেই দৌড়াতে শুরু করে। দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেই কেকগুলো সেখানে রেখেই জঙ্গলের ভেতর দিয়ে বাসার দিকে যেতে শুরু করে। কোনো মতে দৌড়ে বাসায় গিয়ে দেখে তার মা বিছানায় বসে আছে। মায়ের পায়ের কাছে বসে তাকে ডাকতেই সে বড় বড় চোখ করে রোজের দিকে তাকায়। স্বপ্নের এইটুকু দেখেই রোজের ঘুম ভেঙে যায়। ক্যালেন্ডারের দিকে তাকাতেই রোজের মনটা ভালো হয়ে যায়, কারণ আজ জেরি এই বাসা থেকে চলে যাবে। খাবার টেবিলে বসলেও দেখা যায় রোজ আজ বেশ হাসি খুশি। এদিক ওদিকে তাকিয়ে বেশ সাহস নিয়ে রোজ জেরিকে বলে, আপনার রিসার্চ শেষ হয়ে গেছে, আজ চলে যাবেন তাই না? জেরির বলে, হ্যাঁ রিসার্চ শেষ হয়ে গেছে, তবে কিছু পেপার সাবমিট করতে হবে। সেগুলো আমি বাসায় গিয়েও কুরিয়ারে পাঠাতে পারবো। তবে আমি চাচ্ছিলাম সব কাজগুলো একবারে শেষ করেই এখান থেকে যাব। তবে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আরো 4 থেকে 5 দিন থেকে কাজগুলো শেষ করে যাব। রোজের বাবা মা কোনো কথা না বাড়িয়েই হাসি মুখে রাজি হয়ে যায়। তবে জেরি আরো 4-5 দিন থাকবে শুনে রোজ প্রচন্ড ঘাবড়ে যায়। সে ভেবেছিল হয়তো এই দুঃস্বপ্ন থেকে সে আজই মুক্তি পেয়ে যাবে। রাগে সে ঘরে এসে ক্যালেন্ডারে মার্ক করে দাগগুলো সব মুছে ফেলে, কারণ তার কাছে মনে হয় জেরি হয়তো তার জীবন থেকে আর কোনো দিনও যাবে না। তখনই রোজ একটা ভায়োলিনের শব্দ শুনতে পায়। ভায়োলিন শোনার পর রোজের বাবা বলে, আমাদের অ্যালেন ভায়োলিনে এই সুরটাই বাজাতো। রোজ নিচে এসে দেখে ভায়োলিনটা জেরি বাজাচ্ছিল, তাই সে আবারও রাগ করে তার রুমে চলে আসে। জেরির প্রতি মা বাবার এত ভালোবাসা দেখে রোজ অদিতিকে মেসেজ করে জানায় জেরি এই বাসা থেকে হয়তো কোনো দিনই যাবে না। পরের দিন সকালে জেরি রোজের বাবাকে কাজে সাহায্য করছিল। বাবা বলে, দুধগুলো বেঁচে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, তুমি আজ রিসার্চের বাকি কাজে যাবে না? জেরি জানায়, রিসার্চের ডকুমেন্টগুলো আমি বাসা থেকেই তৈরি
করতে পারবো, তাই আজ আর কোথাও যাব না। রোজ আড়াল থেকে এই সব কিছুর উপরে নজর রাখছিল। বিকাল বেলায় শোভা রোজকে বলে 5টা বেজে গেছে, নার্সারি বন্ধ করে ঘরে যাও, আমি বাজার শেষ করে একবারে চার্চ থেকে ঘুরে আসবো। শপিং শেষ করে ফেরার পথে জন শোভাকে দেখতে পেয়ে গাড়িতে ওঠায়। তখন গাড়িতে চার্চের ফাদারও ছিল। ফাদার শোভাকে বলে, সেদিন আমি বলেছিলাম তোমার মেয়ের সাথে কথা বলতে চাই, সেই জন্যই তোমাদের বাসার দিকে যাচ্ছিলাম। তখনই জনের সাথে দেখা হয়ে গেল। শোভা কল করে রোজকে বলে, চার্চের ফাদার তোমার সাথে কথা বলবে। আমি ফেরার পথে তোমার বাবার সাথে কথা হয়েছে, আমাদের সাথে চার্চের ফাদারও আছে, সে তোমার সাথে কিছু কথা বলতে চায়। বাসায় ফিরতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। ফোন রাখার সাথে সাথেই রোজ কিছু একটা ভেবে জেরির রুমের সামনে এসে বারবার দরজা ধাক্কাতে থাকে। জেরি দরজা খুলতেই রোজ বলে, তাড়াতাড়ি বাসায় চলেন, আমাদের বাসায় একটা সাপ ঢুকেছে, ছোট ভাই একা আছে, বাবা মা ফিরতে সময় লাগবে। রোজ যাওয়ার সময় জেরি জিজ্ঞেস করে, এটা আবার তোমার কোনো নতুন চাল না তো? রোজ কোনো কথার উত্তর না দিয়ে বাসার দিকে যেতে শুরু করলেই জেরি তার পিছু পিছু যায়। বাসার ভিতরে এসে হাতে একটা লাঠি নিয়ে বাসার সব কোনায় সাপটাকে খুঁজতে থাকে। তখনই রোজ বারবার বাইরে তাকাচ্ছিল, যেন সে কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। বিষয়টা জেরির নজরে পড়তেই সে রোজের কাছে এসে হাত ধরে শাসিয়ে বলে, সাপ আসার নাটক করছিলে তাই না? রোজ ভয় না পেয়ে বলে, সাপ এসেছিল, তবে কিছুক্ষণ আগেই হয়তো চলে গেছে। জেরি রেগে বলে, আমি তোমাকে বলেছিলাম আমার সাথে কোনো চাল চালবে না। তখনই বাবা মাকে আসতে দেখে রোজ জেরিকে চড় মারতে গেলেই জেরি রোজের হাত ধরে ফেলে। তখনই বাবা আর মাকে ফিরে আসতে দেখে জেরি অনেক ঘাবড়ে যায়। রোজ দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরলে জেরি বলে, ঘরে সাপ ঢোকার নাটক করে আমাকে এখানে ডেকেছিল। রোজ বলে, আমি সত্যি বলছি, সাপ এসেছিল, তাই আমি তাকে সাহায্য করতে ডেকেছিলাম। যতক্ষণে সে এসেছে সাপটা চলে যায়, কিন্তু তার মনে হয়েছে আমি তার সাথে নাটক করছি, তাই সে আমাকে বকা দিয়ে হাত মুচড়ে ধরে। জন বলে, আচ্ছা সবাই এখন শান্ত হও, ফাদার রোজের সাথে কিছু একটা বলতে এসেছে, আপাতত এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। রোজ তার রুমে গিয়ে ফাদারকে সব বলে ফাদার বেশ ঘাবড়ে যায়। সব শুনে ফাদার বেশ রেগে রোজের বাবা আর মাকে বলে, তোমরা কি বিষয়টা বুঝতে পারছো না? তোমাদের মেয়ে বারবার বলছে ওই ছেলেটা ভালো না, এত কিছু হয়ে গেছে, তারপরও তোমরা সাবধান হচ্ছ না। তোমাদের মেয়ে এখন বড় হয়েছে, ছেলেটার কাজ শেষ হয়ে গেছে, তাই বড় কোনো অঘটন ঘটার আগেই তাকে এখান থেকে যেতে বলো। ফাদার চলে গেলে জন জেরিকে ডেকে বলে, তুমি সেদিন বলেছিলে কয়েকদিনের মধ্যেই তোমার কাজ শেষ হয়ে যাবে। আসলে ফাদার আজ যা দেখেছে সে মনে মনে অনেক কষ্ট পেয়েছে। জেরি বলে, সমস্যা নেই, আমি আগামীকালই চলে যাব। বাবা বলে, আগামীকাল সকালে আমরা শহরের দিকে যাব, তাহলে আমরা সবাই একসাথেই রওনা হব, তবে দয়া করে কবিতাকে এসব কিছু বলবে না। ঘরের বাইরে থেকে রোজ সবকিছু শুনে অদিতিকে মেসেজ দিয়ে বলে, জেরি এবার আমার জালে আটকে গেছে। পরের দিন সকালে এই কয়েকদিন যা যা হয়েছে সবকিছুর জন্য জেরি রোজের কাছে ক্ষমা চায় আর পরিবারের সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। তবে যাওয়ার সময় বেলুর দিকে তাকিয়ে বুঝে যায় তাকে এখনো বেশ কয়েকদিন এখানেই থাকতে হবে। জেরি বাইক নিয়ে সামনে আর পিছনের গাড়িতেই রোজ তার পরিবারের সাথে শহরের দিকে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর জেরি তার বাসার দিকে চলে গেলে বাবা রোজকে বলে, এবার তো তুমি খুশি তাই না? মেয়ের খুশি দেখে পরিবারের সবাই বেশ খুশি হয়। শহরে গিয়ে বাবা মা রোজকে নতুন একটা স্কুটি কিনে দেয়। ফেরার পথে রোজের বাবা স্কুটি নিয়ে গাড়ির পিছু পিছু আসছিল। শোভা গাড়ি চালানোর সময় রোজকে বলে, তা কোন ঘরে সাপ এসেছিল? রোজ মুস্কি হাসলেই বোঝা যায় শোভা আগে থেকেই বুঝে গিয়েছিল তার মেয়ে মিথ্যা নাটক করেছে। পরের দিন থেকেই রোজ বাবা আর অদিতির সাথে স্কুটি নিয়ে চালানো শুরু করে। রোজ অ্যালেনের ঘরটা খুব সুন্দর করে সাজায়। এরপর বাবা মাকে বলে, তোমরা আর নতুন কোনো পেইং গেস্টকে অ্যালেনের ঘরে ভাড়া দিবে না। অ্যালেন যখন বড় হবে তখন সে অ্যালেনের ঘরে শিফট করবে। বাবা মা রোজের হাতে হাত রেখে কথা দেয় তারা আর কাউকে এখানে ভাড়া দিবে না। রোজ রাজীবকে বলে, এখন আমি নিজের ভয়কে কন্ট্রোল করতে শিখে গেছি। সেদিন রাতে অ্যালেনের ঘরে বসে রোজ পুরোনো দিনের স্মৃতিগুলো মনে করতে থাকে। রাত বেশ গভীর হয়ে যাওয়ায় বিছানা থেকে উঠে নিজের ঘরে যাওয়ার সময় অ্যালেনের ঘরের লাইটটা বন্ধ করে। তখনই সে দেখতে পায় বিছানার উপরে কেউ বসে আছে। সাথে সাথে আবারও আলো জ্বালাতেই আর কাউকেই দেখা যায় না। রোজ মনে করে এটা হয়তো তার মনের ভুল। গল্প চলে আসে 2 মাস পরে। জেরিকে দেখা যায় সে আবারও রোজদের বাসার দিকে যাচ্ছে। আজ অ্যালেনের মৃত্যুবার্ষিকী। পরিবারের সবাই মিলে অ্যালেনের কবরে মোমবাতি জ্বালিয়ে কিছু ফুল দিয়ে আসে। কবরস্থান থেকে বের হলেই দেখা যায় জেরি আর ভেলু দূর থেকে তাদের উপরে নজর রাখছে। রোজের পরিবার কবরস্থান থেকে বের হয়ে গেলেই জেরি সেখান থেকে চলে যায়। কবরস্থান থেকে বের হয়ে জন তার পরিবারের সবাইকে বলে, তোমরা বাসায় যাও, আমি একটা কাজ সেরে আসছি। জনের কথা শুনে শোভার কিছু একটা সন্দেহ হলেও সে কিছুই বলে না। সবাই চলে গেলে জন তাড়াতাড়ি কবরস্থানের অপর পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা গাড়িতে ওঠে। জন গাড়িতে করে কোথায় যেন রওনা দেয়। জেরি তাকে ফলো করতে শুরু করে। বেশ অনেকক্ষণ পর জন গাড়ি নিয়ে পুরনো একটা ফ্যাক্টরিতে আসে। বেশ কয়েক বছর বন্ধ থাকার কারণে এই ফ্যাক্টরিতে এখন আর কেউ আসে না। জন ফ্যাক্টরির ভিতরে গিয়ে একটা টেবিলে বসে, তার সাথে থাকা একটা ম্যাপ টেবিলের উপরে রাখে। এরপর একটা সিগারেট ধরিয়ে কারোর জন্য অপেক্ষা করতে থাকে। অপরদিকে দেখা যায় জন
জনকে ফলো করতে করতে জেরি সেখানে এসেছে। রাতে জন বাসায় ফিরে আসলে রোজ জিজ্ঞেস করে, বাবা তুমি কোথায় গিয়েছিলে? জন বলে, আমার কিছু পুরনো বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। জনের জবাব শুনে শোভা বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে। রাতে খাবার খেতে বসেও জন ঠিক মতো পরিবারের কারোর দিকে তাকায় না। রাতে খাবার শেষে সবাইকে বিদায় দিয়ে রোজ ঘরে এসে তার দরজা আটকে দেয়। রাত তখন বেশ গভীর, বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। তখনই দেখা যায় বাসার বাইরে কালো হুডি আর মুখোশ পরা সেই লোকটা দাঁড়িয়ে আছে। আর এই সিনটাই আমরা গল্পের প্রথমে দেখেছিলাম। সেই লোকটা দেয়াল বেয়ে দোতলায় উঠে আসে। শব্দ পেয়ে রোজ ঘুম থেকে উঠে দরজা খুলে ঘরের বাইরে আসে। আশেপাশে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে কাউকে না পেয়ে রোজ ঘরের দরজা আটকাতেই দরজার কাছে দেখে তার পেছনে সেই মুখোশ পরা লোকটা দাঁড়িয়ে আছে। রোজকে ভয় পেতে দেখে লোকটা হাতের ইশারায় রোজকে চুপ করতে বলে। রোজ কোনো মতে লোকটাকে ধাক্কা মেরে দৌড়ে বাবা আর মায়ের রুমে আসে। রোজের কথা শুনে বাসায় কে এসেছে সেটা দেখতে জন সাথে সাথেই দোতলায় আসে। বেশ কিছুক্ষণ পর দুজনের হাতাহাতির শব্দ হওয়ায় তাদের মধ্যে একজন হঠাৎ নিচে পড়ে যাওয়ার শব্দ হয়। হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পার হলে হঠাৎ কারোর পায়ের শব্দ ভেসে আসে। কেউ একজন শোভার রুমের দিকেই আসছে। দেখা যায় তাদের সামনে জেরি দাঁড়িয়ে আছে। জেরি রোজকে নিতে আসলে শোভা বাধা দেয়। জেরি শোভাকে একটা চড় মেরে রোজকে তার সাথে নিয়ে যায়। শোভা মেয়েকে বাঁচাতে গেলে তখনই সেখানে ভেলু চলে আসে আর দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অপরদিকে রোজকে ঘাড়ে করে নিয়ে জেরি বাসা থেকে বের হলে কেউ একজন তার মাথায় লাঠি দিয়ে জোরে আঘাত করে। রোজ পাশে তাকিয়ে দেখে জেরি অজ্ঞান হয়ে পড়ে আছে। তার সামনে অচেনা একটা লোক দাঁড়িয়ে আছে। তখনই বাসার ভিতর থেকে জন বেরিয়ে আসলে রোজ দৌড়ে বাবার কাছে যায়। জন মেয়েকে জড়িয়ে ধরে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই জন আচমকাই রোজের চুলের মুঠি ধরে সেই অচেনা লোকটার দিকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে। রোজ ধাক্কা সামলে কিছু দূরে গিয়েই থমকে দাঁড়ায়। সে বুঝতে পারে না হঠাৎ তার বাবা তার সাথে এমন করছে কেন। এদিকে ঘরের ভেতরে শোভা বেলুকে মেরে ঘর থেকে বেরিয়ে আসে। অচেনা লোকটা একটা চাকু বের করতেই জন ইশারা করে রোজকে মেরে ফেলতে বলে। লোকটা রোজের দিকে এগিয়ে আসতেই শোভা রোজকে ডাকে। মাকে আসতে দেখে রোজ ছুটে তার দিকে যায়, কিন্তু রোজকে অবাক করে দিয়ে শোভা রোজের গালে কষে একটা থাপ্পড় মারে, যেন তার মধ্যে এত বছর ধরে কোনো ঘৃণা জমে আছে। রোজ চর খেয়ে অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। রোজ তো দূরের কথা, আসলে এখানে কি হচ্ছে সেটা আমিও বুঝতে পারছি না। তখনই সেই অচেনা লোকটা চাকু হাতে নিয়ে রোজকে মারার জন্য এগিয়ে আসে। ঠিক তখনই জেরি লোকটার পায়ে গুলি করে দেয়। এখানে কি হচ্ছে রোজ তার কিছুই বুঝে উঠতে পারছে না। সে মায়ের দিকে তাকিয়ে মা বলতেই জেরি বলে, ওটা তোমার মা না। গল্প চলে আসে কয়েক মাস আগে। জেরি আর ভেলু আসলে পুলিশ অফিসার। ডিআইজি জন আর শোভা ছবি দেখিয়ে বলে, এরা দুইজন অনেক অপরাধ করেছে, এমন খবর আমার হাতে এসেছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য কিনা সেগুলো আমাদেরকে তদন্ত করে বের করতে হবে। জন আর শোভা এখন আনারাঙ্গের একটা ফার্ম হাউসে থাকে। এখন থেকে 18 বছর আগে এদের অপরাধের সূত্রপাত হয়েছিল। আনারাঙ্গি থেকে অনেক দূরে একটা শহরে বড়লোক একটা খ্রিস্টান পরিবার থাকতো। সেই বাসায় শোভা অনেক বছর ধরে কাজ করত। 8 বছর ধরে সে একই বাসায় কাজ করতে করতে পরিবারের সবাই শোভাকে পরিবারের সদস্যের মতো দেখত। সেই শহরে জন একটা বিদেশি নাগরিকের গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করত। শোভার সাথে জনের প্রায় দেখা হতো। এভাবেই দুজন একে অপরের প্রেমে পড়ে। শোভা যে খ্রিস্টান পরিবারে কাজ করত, তাদের একটা মেয়ে ছিল যার নাম অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল শোভাকে নিজের অনেক ভালো বান্ধবী মনে করত। অ্যাঞ্জেল নিজেই শোভা আর জনের বিয়ে দিয়ে দেয়। বিয়ের কয়েক মাস পার হলে শোভা আর জনের একটা ছেলে হয় যার নাম ছিল অ্যালেন। অ্যালেনের কয়েক বছর পর অ্যাঞ্জেলের একটা মেয়ে হয় যার নাম রোজ। একদিন অ্যাঞ্জেল আর তার পরিবারের সবাই রোজকে সবার কাছে রেখে চার্চে যায়, কিন্তু যাওয়ার পথে একটা ট্রাকের সাথে তাদের গাড়ির অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে অ্যাঞ্জেল ছাড়া পরিবারের সবাই মারা যায়, তবে তার অবস্থাও খুব একটা ভালো ছিল না। পরিবারের সবাই মারা যাওয়ায় আর নিজের অবস্থা এমন দেখে অ্যাঞ্জেল বুঝতে পারে সেও হয়তো যে কোনো সময় মারা যাবে। তাই অ্যাঞ্জেল একটা উইল বানায়, যেখানে লেখা ছিল অ্যাঞ্জেল মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি তার একমাত্র মেয়ে রোজ পাবে। তবে তার 18 বছর পূরণ হওয়ার আগ পর্যন্ত সবকিছু শোভা দেখাশোনা করবে। আর 18 বছর পূরণ হওয়ার আগে যদি রোজ মারা যায় তাহলে তার সকল সম্পত্তি একটা অনাথ আশ্রম পাবে। তখন থেকে শোভা রোজের সকল সম্পত্তি দেখাশোনা করত। কিন্তু অ্যাঞ্জেলের পরিবারের কেউ আসলে শোভাকে ভালো মতো চিনতেই পারেনি। তার উপরে ভালোর মুখোশ পাওয়া থাকলেও ভেতরটা ছিল হিংসা আর লোভে ভরা। একদিন শোভা ঘরে ঢোকার সময় দেখে অ্যাঞ্জেল নিজে নিজে চলাফেরা করার চেষ্টা করছে। শোভা বুঝতে পারে অ্যাঞ্জেল
অ্যাঞ্জেল সুস্থ হয়ে উঠলে সে আর এই সম্পত্তি ভোগ করতে পারবে না। সেই কারণে শোভা আর জন মিলে অ্যাঞ্জেলকে মেরে ফেলে। যেই বন্ধুকে অ্যাঞ্জেল সবচাইতে বেশি বিশ্বাস করেছিল সেই বন্ধু নিজের হাতে অ্যাঞ্জেলকে খুন করে। দূর থেকে তাদের এক সাথী এই সব কিছু দেখলেও সে কিছুই বলে না। অ্যাঞ্জেলকে খুন করার পর শোভা আর জন সেই শহর ছেড়ে আঙ্গারিতে চলে আসে। তখন থেকে নিজেদের ছেলে অ্যালেন আর রোজকে দুজন একসাথে বড় করতে থাকে। তবে রোজ কখনো জানতেই পারেনি এই দুজন আসলে তার আসল বাবা মা না। মেয়েটার বয়স এখন 17। আদৌ সে জানতে পারেনি জন আর শোভা তার আসল বাবা মা না। আমরা যে তথ্য পেয়েছি সেটা যদি বিশ্বাস করি তাহলে এটা দাঁড়ায় যে রোজের 18 বছর পূর্ণ হলেই তাকে শোভা আর জন খুন করবে। ডিআইজি বলে, কয়েকদিন আগে আমাদের কাছে ম্যারি নামের একটা মহিলা এসেছিল। ম্যারি আগে চার্চের নাম ছিল। চার্চে থাকার সময় মেরি একটা ছেলের প্রেমে পড়ে। এই ছেলেটার নাম অ্যান্থনি। বেশ কয়েকদিন যোগাযোগ না হওয়ার ফলে মেরির কেন যেন মনে হয় অ্যান্থনিকে খুন করা হয়েছে। তাই সে থানায় এসে এই ব্যাপারে কমপ্লেন করে। জন আর শোভার সাথে তাদের আরো একটা পার্টনার ছিল। এই অ্যান্থনি হচ্ছে সেই পার্টনার। শোভা আর জনের প্রতিটা অপরাধের সাথে এই অ্যান্থনি জড়িয়ে ছিল। কিন্তু মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার পর অ্যান্থনি অনেকটা বদলে যায়। সে নিজেও চাচ্ছিল এসব পাপের জীবন ছেড়ে ভালো পথে পা বাড়াবে। এছাড়াও যেহেতু রোজের সম্পত্তি থেকে জন আর শোভার মতো সে একটা ভাগ পাবে, তাই এসব পথে সে আর থাকবে না। অ্যান্থনি ভেবেছিল তার জীবন এবার বদলে যাবে। অপরদিকে শোভা আর জনের পুরো জীবন তাদের একমাত্র ছেলে অ্যালেনকে ঘিরেই ছিল। দুজন সবার সামনে দেখাতো তারা ছেলে মেয়েকে সমান ভালোবাসে। আসলে তারা রোজকে ভালোবাসতো শুধুমাত্র স্বার্থের কারণে। কিন্তু এরই মাঝে একদিন একটা দুর্ঘটনা ঘটে। রোজকে বাঁচাতে গিয়ে অ্যালেন পানিতে ডুবে মারা যায়। এই ঘটনার পর শোভার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যায়। রোজের কারণে তার ছেলে মারা গেছে এই কথা ভাবতে ভাবতেই শোভা ধীরে ধীরে ট্রমায় চলে যায়। মেরি পুলিশের কাছে এসে বলেছিল রোজের 18 বছর বয়স পূর্ণ হলেই শোভা তাকে খুন করবে। এই প্ল্যানে আরো একজন লোক দরকার ছিল। তাই জন আর শোভা অ্যান্থনিকে তাদের কাছে ডাকে। সবসময় অ্যান্থনি বলতো, আমরা যা চাই যদি সেটা এমনিতেই পেয়ে যাই তাহলে মেয়েটাকে খুন করার কি দরকার ছিল। এই পাপের বোঝা নিয়ে আমরা খুব বেশি দিন বাঁচতে পারবো না। শোভা বলে, পাপের বোঝা কি শুধুমাত্র তোমার ঘাড়েই আছে নাকি এটা তোমার জন্য নতুন কিছু? 18 বছর আগেও আমরা এমন একটা পাপ করেছিলাম, তখন তো তোমার এমন মনে হয়নি। তাহলে সেই একই কাজ করতে আজ তোমার পাপ কেন মনে হচ্ছে? 18 বছর আগে হোক আর এখন, আজও আমার কাছে এটা পাপের বোঝা মনে হচ্ছে না। আমি আর অ্যাঞ্জেল একই ক্লাসে একই স্কুলে পড়তাম। আমার মা অ্যাঞ্জেলদের বাসায় কাজ করতো। আমি পড়ালেখায় অ্যাঞ্জেল থেকেও অনেক ভালো ছিলাম। আমি অ্যাঞ্জেলের অনেক ভালো বান্ধবীও ছিলাম। আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম, একসাথে ঘুমাতাম। তখন সে আমাকে কাজের লোক মনে করতো না। কিন্তু হঠাৎ একদিন আমার মা মারা গেল আর সেই সাথে আমার পড়ালেখাও বন্ধ হয়ে যায়। এরপর থেকে আমি ওই বাসায় কাজের লোক হয়ে যাই। অ্যাঞ্জেল আমাকে আর কখনো বন্ধু ভাবতে পারেনি, নিজেকে সবসময় আমার মালিক ভাবতো। আমার ছেলের মৃত্যুর জন্য অ্যাঞ্জেলের মেয়ে রোজ তাই আমি যতক্ষণ না আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ না নিব ততক্ষণ আমি এই সম্পত্তির ভাগ কাউকে দিব না। অ্যান্থনির কাছে এই সব কিছু শুনে মেরি বলে, এত বড় পাপ আমি হতে দিব না। ওই সম্পত্তি আমাদের দরকার নেই। অ্যান্থনি বলে, এত বছর আমি যার জন্য অপেক্ষা করেছি সেই সুযোগ এসে গেছে। ওরা বলেছে আমার কিছুই করতে হবে না, ওদের কাছে অন্য প্ল্যান আছে। আমি শুধু আমার মুখটা বন্ধ রাখবো। এই কাজটা শেষ হলেই সম্পত্তির ভাগ নিয়ে আমি ওদের সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। সেই দিন অ্যান্থনি যাওয়ার পর 2 মাস পার হয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায় না। সেই কারণে মেরি পুলিশের কাছে যায়। ডিআইজি কবিতার ছবি দেখিয়ে বলে, কবিতা তোমার আত্মীয় আর শোভার সাথে কবিতার অনেক আগে থেকেই পরিচয় আছে, তাই তোমার জন্য এই কাজটা অনেক সহজ হবে। এরপর থেকেই জেরি কবিতার মাধ্যমে শোভার সাথে পরিচিত হয়। বাসা, হাসপাতাল সব জায়গায় জেরি সব সময় শোভার উপর নজর রাখতো। জেরির প্ল্যান মোতাবেক তার জুনিয়র অফিসার রজত শোভার ফার্মে মালি হিসেবে কাজে যোগ দেয়। কাজের জায়গা সেট আপ হওয়ার পর জেরি শোভার বাসায় আসে। ইনভেস্টিগেশন শুরু হওয়ার আগে জেরির কাছে 3টা প্রশ্ন ছিল। প্রথমটা হচ্ছে মেরি যা বলেছে তা কতটুকু সত্য। দ্বিতীয়টা হচ্ছে শোভা যে বাসায় কাজের লোক হিসেবে কাজ করত সেই বাসাটা খুঁজে বের করতে হবে। আর তৃতীয়, সেই উইলটা কোথায় সেটা খুঁজে বের করতে হবে। শোভা যে বাসায় কাজ করত সেই বাসার ঠিকানা পাওয়ার পর জেরি বুঝে গিয়েছিল অ্যান্থনি যদি খুন হয় তাহলে তার লাশটা এখানেই আছে। সত্যি সত্যি অ্যাঞ্জেলদের বাসার বাগানে অ্যান্থনির লাশ পাওয়া যায়। জেরি বুঝতে পারে যেহেতু অ্যালেন মারা যাওয়ার পর তারা আবারও বাচ্চা নিয়েছে, তাই তারা নিশ্চয়ই নিজের হাতেই রোজকে মারবে না, কারণ রোজকে মারলে তারা ফেসে যাবে। আর তারা জেলে গেলে তাদের ছোট ছেলে কি হবে? যেহেতু অ্যান্থনি রাজি হয়নি, তার মানে শোভা আর জন নিশ্চয়ই অন্য কাউকে রোজকে মারার জন্য ভাড়া করবে। যেহেতু তারা এত বছর ধরে সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে আছে, তাই তারা চাইবে না তাদের চরিত্রে দাগ লাগুক। এরই মাঝে রোজ ভিলা রোজের নামে করার নাম করে তারা রোজের কাছে একটা দলিল সই নিয়ে সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নিয়েছিল। এরপর জন একটা লোককে ভাড়া করে যেন মনে হয় বাসায় কোনো ডাকাত আসার ফলে রোজের খুন হয়েছে। এরপর যেদিন প্ল্যান বাস্তবায়ন করা হবে সেদিনই জেরি জুনিয়র অফিসারকে নিয়ে রোজকে বাঁচাতে এবং জন আর শোভাকে হাতে নাতে ধরতে চলে আসে।
গল্প চলে আসে বর্তমানে। এতদিনের সাজানো প্ল্যানে জেরি পানি ঢেলে দেয়। পুলিশের ব্যাকআপ টিম এসে জন আর শোভাকে গ্রেফতার করে। সবকিছুর পর রোজ যেন একদম একা হয়ে যায়। তবে এত কিছুর পরও শোভার মনে বিন্দুমাত্র অনুতাপ নেই। সে রাগী আর হিংসার চোখে রোজের দিকে তাকিয়ে থাকে। তবে তখনই তাদের মাঝে জেরি এসে ঢাল হয়ে দাঁড়ায়। জেরি রোজের পাশে বসতেই রোজ বলে, এগুলো কি আসলে আমার দুঃস্বপ্ন ছিল নাকি বাস্তব? রোজের এই কথা জবাব জেরির কাছে নেই, তাই সে চুপচাপ বসে থাকে। সবাই ভাবতো রোজ শুধুমাত্র দুঃস্বপ্ন দেখেই ভয় পাচ্ছে। তার কথা কেউ বিশ্বাস করতো না, কিন্তু তার ভয় পুরোপুরি মিথ্যা ছিল না। অনেক সময় আমরা পরিবারের কারো কথা গুরুত্ব দিই না, ভাবি সে হয়তো বাড়িয়ে বলছে, কিন্তু প্রিয়জনের কথা মন দিয়ে শোনাটা খুবই জরুরি। অপরদিকে সম্পদের লোভ মানুষকে কতটা নিষ্ঠুর বানাতে পারে তা শোভা আর জন প্রমাণ করে দিয়েছে। তারা টাকার জন্য কিছু ভালো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এমনকি নির্দোষ একটা মেয়ের জীবনও নিতে চেয়েছিল। কিন্তু যতই পরিকল্পনা করা হোক না কেন, অন্যায়ের শেষটা কখনোই ভালো হয় না। আর তার জন্যই তারা তাদের পাপের ফল হিসাবে তাদের প্রিয় ছেলে অ্যালেনকে হারিয়েছে। সবচেয়ে বড় কথা হলো, ভয় থেকে পালিয়ে না গিয়ে সাহস করে তার মুখোমুখি হতে হয়। রোজ শেষ পর্যন্ত তার সত্য জানতে পারে এবং বেঁচে যায়। তাই জীবনে সত্য, সততা আর সাহস, এই তিনটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।